প্রিয় শিক্ষার্থী, গতদিন আমরা তোমাদের জীববিজ্ঞানের 14 অধ্যায়ের বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির প্রথম অংশটুকু টিস্যু কালচার অংশ আলোচনা করেছিলাম। আজকে আমরা 14 অধ্যায়ের অর্থাৎ বায়োটেকনোলজির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অংশটুকু হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুইটা শব্দ, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, দুটো শব্দ থেকে নেওয়া। জিন কাকে বলে? জিন সম্পর্কে আমরা তোমাদের 12 অধ্যায়ে পড়ানো হয়েছে। জিন বলা হয়ে থাকে জীবের সকল দৃশ্য অদৃশ্য বৈশিষ্ট্য প্রকাশ করে, অর্থাৎ বাবা মায়ের যে বৈশিষ্ট্যগুলো সন্তানের দেহে যায়, যাবার পর যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়, যে বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে বলা হয় জিন। এই জিন নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। আর জিন এর একটি অংশ নিয়ে তোমাদের বই আলোচনা করা হয়েছে। তোমরা ক্লাসে বোর্ডে একটা ছবির একটা চিত্র দেখতে পারতেছো। এখানে দুইটি জীব নিয়ে আলোচনা করা হয়েছে। দুইটি জীবের জিন এক জায়গায় করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে দুইটি জীবের জিন এক জায়গায় করে নতুন একটা জীব তৈরি করা। যেমন বোর্ডে দেখো, এখানে প্রথমে আমরা নিয়েছি একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া, আর একটা নাম হচ্ছে প্রাণীকোষ, প্রাণীদেহের যে কোনো একটা কোষ। ইকোলি ব্যাকটেরিয়ার দেহ থেকে কিছু জিন এবং প্রাণীর দেহ থেকে কিছু জিন, দুইটি জীব দেহ থেকে দুইটি জিন কেটে নিয়ে সেই দুইটি জিনকে এক জায়গায় করে নতুন একটা জীব তৈরি করা হয়। এটাকেই মূলত বলবো কি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা কাকে বলবো? সহজ ভাষায় দুটি ভিন্ন জীব, একটা উদ্ভিদ হতে পারে, একটা প্রাণী হতে পারে, অথবা ভিন্ন দুটি উদ্ভিদ, আম জাম এরকম দুটি ভিন্ন উদ্ভিদ, জাম কাঁঠাল এরকম ভিন্ন দুটি উদ্ভিদ, অর্থাৎ যে কোনো দুটি ভিন্ন জীবের জিন কেটে নিয়ে আসে এক জায়গায় করে যুক্ত করে নতুন যে জীব তৈরি করা হয় সেটাকেই বলা হয়ে থাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে নতুন নতুন উদ্ভিদ বা প্রাণী বা ফসল তৈরি করা হয়ে থাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করব, এবং এখানে নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ফসল বা জীব তৈরি করা হয়। যেমন আমরা নিয়েছি প্রথমে ইকোলি ব্যাকটেরিয়া। দেখো, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার মাঝে গোল যেটা দেখতে পাচ্ছি, এই গোলাকারের অংশের নাম হচ্ছে প্লাজমিড, এটাকে বলা হয়ে থাকে প্লাজমিড। আর এটা দেখতে পাচ্ছি প্রাণীকোষ, যে কোনো প্রাণী হতে পারে। এই প্রাণীকোষের যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলবো আমরা নিউক্লিয়াস বা ক্রোমোজোম বা জিন। এর মাঝে জিন অবস্থান করে থাকে। একটা হচ্ছে ব্যাকটেরিয়ার জিনকে প্লাজমিড বলা হয়ে থাকে। আর প্রাণীকোষের নিউক্লিয়াসের মাঝে জিন থাকে। ব্যাকটেরিয়ার জিনকে প্লাজমিড বলার কারণ এই ব্যাকটেরিয়ার এই জিনটা থাকে নিউক্লিয়াসের বাহিরে। দেখো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাহিরে কি আছে? ডিএনএ আছে বা জিন আছে। নিউক্লিয়াসের বাহিরে ডিএনএ বা জিন থাকার কারণে এই জিনটাকে বলা হয় প্লাজমিড। আর প্রাণীকোষের নিউক্লিয়াসের মাঝে জিন আছে। প্রাণীকোষের নিউক্লিয়াসের মাঝে থাকার কারণে সেটাকে বলা হয় প্লাজমিড। আরো সহজ করে বলে থাকি, কোন জীবের নিউক্লিয়াসের বাহিরের ডিএনএ কে প্লাজমিড বলা হয়ে থাকে। সুতরাং প্লাজমিড এক ধরনের ডিএনএ। অর্থাৎ এই যে এটাকে বলতেছি আমরা জিন, এই জিনটাকেও আমরা ডিএনএ বলতে পারি। অর্থাৎ জিন এক ধরনের ডিএনএ, প্লাজমিডও এক ধরনের ডিএনএ, জিনও এক ধরনের ডিএনএ। দুইটি জীবের দেহ থেকে দুইটি ডিএনএ এক জায়গায় নিয়ে আসার পর সেই দুটি ডিএনএ কে এক জায়গায় করার পর নতুন একটা জীব তৈরি করব। তাহলে আমরা শুরু করে থাকি কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে নতুন জীব তৈরি করা হয়ে থাকে। দুটি ভিন্ন জীব আমরা নিয়েছি, একটা নিয়েছি ব্যাকটেরিয়া, একটা নিয়েছি প্রাণীকোষ। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসের বাইরে যে জিনটা পাবো সেই জিনটাকে বলতেছি কি আমরা প্লাজমিড এক ধরনের ডিএনএ। আর প্রাণীকোষের নিউক্লিয়াসের মাঝে পাবো কি আমরা জিনও এক ধরনের ডিএনএ। এখন ব্যাকটেরিয়ার দেহ থেকে এই জিনটাকে কেটে নিয়েছে আমরা। ব্যাকটেরিয়ার দেহ থেকে মনে করো যে এইটুকু জিন আমরা বা ডিএনএটা কেটে নিলাম। এই যে কেটে নিলাম,
এবং এর দেহ থেকে কিছু কি আছে জিন আমরা কি আছে কেটে নিয়ে আসলাম। এখন কাটার জন্য এই ব্যাকটেরিয়ার প্লাজমিড থেকে জিন কাটলাম, প্রাণী কোষের কি আছে নিউক্লিয়াসের মধ্য থেকে ক্রোমোজোম থেকে জিন কাটলাম। জিনকে কাটার জন্য একটা এনজাইম ব্যবহার করা হয়, এনজাইমের নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তাহলে স্যার আমরা এখান থেকে দেখলাম দুইটি ভিন্ন জীব দেহ থেকে জিনকে কাটা হয়। জিনকে কাটার জন্য যে এনজাইম লাগে সেই এনজাইমের নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এরকম প্রায় 250 রকমের এনজাইম আছে রেস্ট্রিকশন। এর মধ্যে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে ব্যাকটেরিয়া এবং প্রাণী কোষের জিন দুটিকে কেটে নিলাম। তাহলে স্যার জিন দুটিকে কাটার জন্য যে এনজাইম ব্যবহার করা হয় সেই এনজাইমকে বলা হয়ে থাকে রেস্ট্রিকশন এনজাইম। আর রেস্ট্রিকশন এনজাইম এই জিনগুলোকে কাটতে ব্যবহার করা হয় বলে এই রেস্ট্রিকশন এনজাইমকে অনেক সময় কি আছে আনুভীক্ষণিক কেচি অথবা আনুভীক্ষণিক চাকু বা ছুরি বলা হয়ে থাকে রেস্ট্রিকশন এনজাইমকে। তাহলে আমরা এখানে পাইলাম কি ইকোলাইয়ের প্লাজমিড থেকে জিন কাটলাম, প্রাণী কোষের ক্রোমোজোম থেকে জিন কাটলাম। এখন এই দুইটি জিনকে যুক্ত করব। এই একটা জিন এটা হচ্ছে কি আছে ব্যাকটেরিয়ার জিন, এটা প্রাণী কোষের জিন। এই দুইটি জিনকে একসঙ্গে জোড়া দিলাম। এখন এই দুইটি জিনকে জোড়া দেওয়ার জন্য একটা এনজাইম লাগে, এনজাইমের নাম হচ্ছে লাইগেস এনজাইম। তাহলে কাটার জন্য এনজাইমের নাম কি রেস্ট্রিকশন এনজাইম। কাটার জন্য রেস্ট্রিকশন, কাটার জন্য রেস্ট্রিকশন, কাটার জন্য হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কাটবো কি এনজাইম দ্বারা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। আবার জোড়া দেওয়ার জন্য যেটা লাগবে লাইগেস এনজাইম, লাইগেস এনজাইম। তাহলে এই জিন দুইটি জিনকে আমরা জোড়া দিলাম কি দ্বারা লাইগেস এনজাইম দ্বারা জোড়া দিলাম। লাইগেস এনজাইম দ্বারা জোড়া দেওয়ার ফলে যে জিনটা পাইলাম সেই জিন লাইগেস এনজাইম দ্বারা জোড়া দিলাম। জোড়া দেওয়ার ফলে দুইটি জিন অর্থাৎ ব্যাকটেরিয়া এবং প্রাণী কোষের দুইটি জিন এক জায়গায় জোড়া দেওয়ার ফলে যে নতুন জিন তৈরি হলো সেই জিনটাকে বলা হচ্ছে রিকম্বিন্যান্ট ডিএনএ প্লাজমিড। রিকম্বিন্যান্ট ডিএনএ প্লাজমিড। তাহলে এখানে দেখো রিকম্বিন্যান্ট ডিএনএ প্লাজমিডে কার কার জিন আছে, ব্যাকটেরিয়ার জিন আছে কিছু, প্রাণী কোষের জিন আছে কিছু। দুইটি জিনকে এক জায়গায় করলাম। দুইটি জিনকে এক জায়গায় করার জন্য আমরা নিলাম লাইগেস এনজাইম। এই লাইগেস এনজাইম ব্যবহার করে দুইটি জিন যখন এক জায়গায় হলো, এই দুইটি জিন এক জায়গায় হওয়ার পর নতুন যে জিনটা হবে সেই জিনটার নাম হচ্ছে রিকম্বিন্যান্ট ডিএনএ প্লাজমিড বা রিকম্বিন্যান্ট ডিএনএ জিন। এই রিকম্বিন্যান্ট ডিএনএ জিনতে দুই ধরনের জিন আছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়ার জিন আর একটা হচ্ছে প্রাণী কোষের জিন। প্রাণী কোষের জিনটাকে বলা হয়ে থাকে কাঙ্ক্ষিত জিন বলা হয়ে থাকে। এরপর এই রিকম্বিন্যান্ট ডিএনএ জিনকে সংখ্যা বৃদ্ধির জন্য, মানে এটাতে একটা জিন আছে, এই রিকম্বিন্যান্ট ডিএনএ জিনকে সংখ্যা বৃদ্ধির জন্য একটি পোষক দেহের মাঝে রাখবো। পোষক দেহ বলতে যার দেহ থেকে এই রিকম্বিন্যান্ট ডিএনএ তার প্রয়োজনীয় খাদ্য উপাদান সংগ্রহ করে তার দেহে সংখ্যা বৃদ্ধি করবে, সেটাকে বলা হয় থাকে পোষক দেহ বা হোস্ট, যেটাকে বলে যে হোস্ট সহজ কথা যাকে ইংলিশে বলা থাকে হোস্ট বা পোষক বলা থাকে। যেমন আমাদের পোষক সম্পর্কে আমরা এর আগেও পড়েছিলাম, আমাদের দেহে যদি অনেকগুলো পরজীবী থাকে, পরজীবী যার দেহে থাকে সেটাকে পোষক বলা হয়ে থাকে। ঠিক অনুরূপভাবে এই রিকম্বিন্যান্ট ডিএনএ কে এমন একটা জীবের মাঝে রাখবো, সেই জীবের দেহ থেকে খাদ্য গ্রহণ করে প্রজননের মাধ্যমে বা সংখ্যা বৃদ্ধি করবে। আসলে এখানে প্রজনন বলা হয় না, এখানে ওই পোষক দেহ থেকে সে তার উপযুক্ত পরিবেশ গ্রহণ করে সংখ্যা বৃদ্ধি করবে। ঠিক এই জন্য রিকম্বিন্যান্ট ডিএনএ প্লাজমিডকে আমরা একটা পোষক দেহের মধ্যে রাখছি। দেখো এটাকে নিয়ে এসে আমরা কার ভিতর রেখে দিয়েছি, এই পোষক দেহের মাঝে আমরা নিয়ে আসছি। এরপর পোষক দেহের মাঝে যখন এই রিকম্বিন্যান্ট ডিএনএ প্লাজমিডটা প্রবেশ করানো হয়েছে, এই পোষক দেহের থেকে অনুকূল পরিবেশে এই রিকম্বিন্যান্ট ডিএনএ প্লাজমিড সংখ্যা বৃদ্ধি করে একটা থেকে কয়টা হচ্ছে এখানে 1 2 3 4, এখানে 4টে দেখানো হয়েছে। এরকম অসংখ্য কি তৈরি করবে, ডিএনএ রিকম্বিন্যান্ট কি আছে ডিএনএ প্লাজমিড তৈরি করবে। এইভাবে অসংখ্য ডিএনএ প্লাজমিড তৈরির মাধ্যমে জীব কি করে থাকে, একটা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী,
যে আমি আবারও বলতেছি, দেখো কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় কিভাবে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জীব তৈরি করা হয়ে থাকে। আমরা এই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি সম্পন্ন করার জন্য প্রথমে দুইটি ভিন্ন জীব নিব। তুমি যে কোনো জীব নিতে পারো, আমের জিন কাঁঠালে নিতে পারো, কাঁঠালের জিন জামে নিয়ে যেতে পারো, অথবা কি আছে ছাগলের জিন কি আছে গরুর দেহে নিয়ে যেতে পারো, উদ্ভিদের জিন প্রাণী দেহে, প্রাণীর জিন উদ্ভিদের দেহে, মানে যে কোনো দুইটি জীবের মাঝে জিনগুলো ট্রান্সফার করা যায়। এই জিন দুটি ট্রান্সফার করে নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করার প্রক্রিয়াকে বলবো কি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমরা শুনলে অবাক হবা যে সম্প্রতি বা কিছুদিন আগে জাপান একটা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ফল তৈরি করেছে। সেই ফলটার নাম দেওয়া হয়েছে পমাটো। অর্থাৎ তারা পটেটোর দেহ থেকে কিছু জিন নিয়েছেন এবং কি আছে টমেটোর দেহ থেকে কিছু জিন নিয়েছে, দুইটা জিনকে এরকম এক জায়গায় করে নতুন একটা ফল তৈরি করেছে যার নাম দেওয়া হয়েছে কি পমাটো। ঠিক অনুরূপভাবে আমরা আমাদের দেশে কি আছে তোমার একটা ফল আমরা খেয়ে থাকি আপেল কুল, নাম শুনেছি আমরা অবশ্যই, আমরা অনেকেই হয়তো বা খাইছি এটা। এই আপেল কুলটাও কিন্তু তৈরি করা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অবলম্বন করে। আমাদের দেশে কি আছে আপেল যে ফল পাওয়া যায়, আপেলের দেহ থেকে কিছু জিন এরকম করে কেটে নেওয়া হয়েছে। আবার কি আছে আমাদের দেশি বড়ই বা কুল, এই কুলের দেহ থেকে এরকম জিন নেওয়া হয়েছে, অর্থাৎ একটা আপেলের জিন একটা কুলের জিন, এই দুইটা জিনকে এক জায়গায় করে নতুন একটা ফল তৈরি করেছে। সেই ফলটার নামই দেওয়া হয়েছে কি আপেল কুল। ঠিক অনুরূপভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন সময়ে বিভিন্ন কি আছে ফসল বা কি আছে উন্নত জাতের উদ্ভিদ বা প্রাণী তৈরি করা হয়। তাহলে সংক্ষেপে আবারও বলতেছি, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রথমে কি নেব আমরা দুইটি ভিন্ন জীব। এক, দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি দুইটি ভিন্ন জীবের দেহ থেকে জিনগুলোকে কাটার জন্য কি লাগবে রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম। তিন নম্বর কি করব আমরা দুইটি জিনগুলোকে জোড়া দেওয়ার জন্য একটা এনজাইম লাগে, এনজাইমের নাম হচ্ছে কি লাইগেজ এনজাইম। তাহলে প্রথমে বললাম আবারও বলতেছি দুইটি ভিন্ন জীব নেব, এরপর কাটার জন্য কি আছে রেস্ট্রিকশন এনজাইম নেব, জোড়া দেওয়ার জন্য লাইগেজ এনজাইম, এরপর এদের সংখ্যা বৃদ্ধির জন্য কি নেব একটা পোষক দেহ নেব, কি নেব একটা পোষক দেহ নেব, পোষক নেব, সেই পোষকের দেহে এটাকে স্থাপন করব। এরপর সবশেষে কি হবে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড পোষকদের সংখ্যা বৃদ্ধি করে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করবে। এভাবে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অবলম্বন করে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত জাতের কি আছে উদ্ভিদ বা প্রাণী তৈরি করা সম্ভব হয়ে থাকে। তোমাদের বইয়ে এইরকম কাঙ্ক্ষিত বা কি আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কি আছে উৎপন্ন জীবগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ দেখানো হয়েছে। যেমন কৃষি ক্ষেত্রে বা দেখানো হয়েছে কি আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অবলম্বন করে আমাদের দেশে বিটি বেগুন তৈরি করা হয়েছে। এছাড়াও কি আছে তৈরি করা হয়েছে আর্থ্রোপোডা পর্বের কিছু পতঙ্গ আছে, লিপিডোপ্টেরা কোলিওপ্টেরা বর্গের অন্তর্গত কিছু পতঙ্গ ফসলের ক্ষতি করে থাকে, সেই ফসলের বিরুদ্ধে কিছু জাত তৈরি করা হয়েছে, সেই ক্ষতিকর পতঙ্গ যাতে ফসলের কোনো ক্ষতি করতে না পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অবলম্বন করে এইভাবে কিছু ফসল তৈরি করা হয়েছে। এছাড়াও টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি যেটাকে আমরা বলি যে টোবাকো মোজাইক ভাইরাস, এরপর কি আছে টমেটো মোজাইক ভাইরাস, এরপর আছে কি আছে টমেটো গ্রেন মোজাইক ভাইরাস, এরকম ভাইরাসের বিরুদ্ধে ফসল তৈরি করতে পারে এরকম জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ফসল তৈরি করা হয়েছে। শিল্প ক্ষেত্রে কি আছে এরকম জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে। মৎস্য উন্নয়নের জন্য মৎস্যের বৃদ্ধির জন্য যেমন একটা উদাহরণ দেওয়া আছে স্যামন মাছে কি আছে খুব দ্রুত বৃদ্ধি পায় থাকে, স্যামন মাছের জিনগুলো আমাদের দেশি মাছের জিনে স্থাপন করে মাছের কি আছে বৃদ্ধি খুব দ্রুত করা হয়ে থাকে। এরপর গবাদি পশুর মাতৃ আছে মাংস বৃদ্ধির জন্য, দুধ কি আছে উৎপাদনের জন্য, প্রোটিন তৈরির জন্য, এরকম ভাবে আগাছা কি আছে বীজহীন ফল তৈরি করতে কি করা হয় থাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে থাকে। আগাছার বিরুদ্ধে কাজ করতে পারে এরকম কি আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে এরকম কি আছে উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী আজকে যেটুকু আলোচনা করলাম এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমাদের বইতে সুন্দরভাবে এগুলো পয়েন্ট আকারে লেখা আছে, সেই পয়েন্টগুলো কি আছে এই পদ্ধতি বা এই চিত্র দেখে যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের পড়াটা খুব সহজ হবে। আমি সংক্ষেপে আরেকবার বলতেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির জন্য প্রথমে দুটো ভিন্ন জীব নিব, জীব দুটিকে কি আছে ডিএনএ কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম, সেগুলোকে জোড়া দেওয়ার জন্য লাইগেজ এনজাইম, এদের সংখ্যা বৃদ্ধির জন্য পোষক, এরপর পোষকের দেহে যে সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে আজকে এই পর্যন্তই আমি আলোচনা করলাম। তোমরা বাসায় এই ভিডিওটা অবশ্যই দেখবা, দেখার পর কি আছে বই থেকে